আসসালামু আলাইকুম। খুলনা কালেক্টর পাবলিক স্কুল আর কলেজের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি আমার সকল শিক্ষার্থী সুস্থ আছো, ভালো আছো, বাড়িতে নিরাপদে আছো। তোমরা অনেকেই আমাদের সাজেশন পেয়ে গেছো এবং বাসায় পড়াশোনা করছো। আশা করছি তোমরা সামনে অনেক ভালো রেজাল্ট করবে। তো যাই হোক শিক্ষার্থীরা, আমি আশা রাখবো যে আমার প্রত্যেক শিক্ষার্থী মনোযোগ সহকারে ক্লাস দেখবে এবং এই ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, আমরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস কোশ্চেন নম্বর 3 করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও কিছু প্র্যাকটিস করব। তো এখানে দেখো যেটা থাকবে, তোমরা ইতিমধ্যে দেখেছো যে এরকম একটি আমাদের বক্স থাকবে, বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে, সেই শব্দ থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড। নিচের যে বক্সটি আছে সেই বক্স থেকে শব্দগুলো নিয়ে আমার এই টেক্সটটি পূরণ করতে হবে। 0.5 × 10 = 5। তো এখানে মার্কস আসছে 5। সিচুয়েশন মানে হচ্ছে অবস্থা। সেফ নিরাপদ, টিচার্স শিক্ষকবৃন্দ, কনফিডেন্ট আত্মবিশ্বাসী, ওভার হচ্ছে যখন কোনো কিছু শেষ হয়ে যায় এরকম কিছু। সাজেশন তো তোমরা বোঝো, যে কোনো কিছুর সাজেশন দেওয়া, পরামর্শ। ডিটেইল হচ্ছে বিস্তারিত। রিমেম্বার মনে করা বা মনে রাখা। রেজাল্ট হচ্ছে ফলাফল। ওয়ান্টেড হচ্ছে পাস্ট ফর্ম মানে চেয়েছিল। এবার আমরা চলে যাব আমাদের টেক্সটে। এখানে একটি নাম আছে, হ্যালো আহসান। ও হে আহসান, হোপ দিস মেইল উইল ফাইন্ড ইউ ইন সাউন্ড কন্ডিশন। আশা করছি আমার এই মেইলটি তোমাকে সুস্থ অবস্থায় খুঁজে পাবে। দ্য আদার ডে ইউ হার্ড ফ্রম মি অ্যাবাউট দ্য ড্যাশ ফর কামিং এক্সামিনেশন, অ্যাবাউট দ্য সাজেশন ফর কামিং এক্সামিনেশন। যে অন্যদিন তুমি যে সাজেশনটি আমার কাছ থেকে শুনেছিলে, ফর কামিং এক্সামিনেশন মানে আসন্ন পরীক্ষার। আই গট ইট ফ্রম অন অফ দ্য টিচার্স অফ আওয়ার কলেজ, যে আমি এটা পেয়েছিলাম আমাদের কলেজের একজন শিক্ষকের কাছ থেকে। অ্যাজ ইউ ড্যাশ ইট, এখানে কি হতে পারে? অ্যাজ ইউ ওয়ান্টেড, যেহেতু তুমি চেয়েছিলে। হ্যাঁ, অ্যাজ ইউ ওয়ান্টেড ইট, আই এম সেন্ডিং ইট টু ইউ অ্যাজ অ্যান অ্যাটাচমেন্ট অফ দিস মেইল, যে আমি তোমাকে এই মেইলের একটি অ্যাটাচমেন্ট আকারে এটি পাঠাচ্ছি। বাট প্লিজ ডু ড্যাশ দ্যাট, a suggestion is not enough in any। তো ডি নম্বরে কি হবে? প্লিজ ডু রিমেম্বার দ্যাট, যে মনে রেখো, সাজেশন ইজ নট এনাফ ইন এনি সিচুয়েশন টু হেল্প ইউ অ্যাকোয়ার আ গুড রেজাল্ট। বলছে যে হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে সাজেশনটা কিন্তু আসলে তোমার একটা ভালো ফলাফল অর্জন করার ক্ষেত্রে যথেষ্ট নয়। ইউ মাস্ট স্টাডি ইন ডিটেল, তোমাকে বিস্তারিত পড়াশোনা করতে হবে। অ্যান্ড হ্যাভ আ গ্রাস্প ড্যাশ দ্য হোল বুক, অ্যান্ড হ্যাভ আ গ্রাস ওভার দ্য হোল বুক। দিস উইল মেক ইউ ড্যাশ ইন ফেসিং এনি কাইন্ড অফ কোশ্চেন্স ইন দ্য এক্সাম। দিস উইল মেক ইউ কনফিডেন্ট, এটা তোমাকে কনফিডেন্ট করবে। ইন ফেসিং এনি কাইন্ড অফ কোশ্চেন্স ইন দ্য এক্সাম। ঠিক আছে, তাহলে স্টে সেফ অ্যান্ড সাউন্ড, যে তুমি সুস্থ এবং ভালো থাকো। রিগার্ডস অনেক। তো এই দেখো, আমরা এই যে শূন্যস্থানটা পূরণ করলাম শিক্ষার্থীরা। আমি বোর্ডে আনসার লিখে দিচ্ছি, অলরেডি লিখে রেখেছি। কীভাবে আনসার করতে হবে সেটাও তোমরা দেখবে। শিক্ষার্থীরা দেখো, আমরা যেটা করব, শুরুতে আমরা আনসারগুলো কোশ্চেন লং লিখে নিব।
এটা আমাদের পরীক্ষার সবসময়ের জন্য 3 নম্বর কোশ্চেন প্যাটার্নে আসবে, এই জন্য আমরা এখানে লিখে নেবো আনসার টু দ্য কোশ্চেন অফ 3। তো 3 লেখার পরে যেটা করতে হবে, আমি যেহেতু তোমাদের একটা জায়গা থেকে করাচ্ছি ধারাবাহিকতা রক্ষার জন্য বা তোমরা অনেকে বোঝার সুবিধার জন্য, আমি এই নাম্বারিংগুলো ইউজ করেছি 7, 8। এই 7, 8 গুলো এটা তোমার পরীক্ষার জন্য না। তো এখানে যেটা করবে তোমরা এ বি এভাবে নাম্বারগুলো জাস্ট লিখে যে শূন্যস্থানটা হবে সেটি এখানে সরাসরি বসিয়ে দিবে, তাহলেই আমার শূন্যস্থান হয়ে যাবে। তো দেখো এখানে প্রথমটার আনসার ছিল সাজেশন। আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে যে হ্যালো আসান, হোপ দিস মেইল উইল ফাইন্ড ইউ ইন সাউন্ড কন্ডিশন। The other day you heard from me about the suggestion for coming examination. যে তুমি আমাকে অন্যদিন যে সাজেশন দিয়েছে আসন্ন পরীক্ষার জন্য এটি সম্পর্কে জানতে চেয়েছো। I got it from all the teachers of our college. এখানে বিটা আনসার হবে টিচার্স, যে আমি আমাদের অন্য একজন শিক্ষকের কাছ থেকে, যিনি আমাদের কলেজের একজন শিক্ষকের কাছ থেকে এটি পেয়েছি। As you wanted it, যেহেতু তুমি এটি আমার কাছে চেয়েছিলে, I am sending it to you as an attachment of this mail. আমি তোমাকে এটি মেইলের একটি অ্যাটাচমেন্ট হিসেবে পাচ্ছি। আমরা যখন কোনো মেইল সেন্ড করি তো মেইলের ওখানে অ্যাটাচমেন্টের একটা চিহ্ন থাকে, চিহ্নের উপরে ক্লিক করলে দেখবে যে অ্যাটাচমেন্ট লেখা থাকে। অ্যাটাচমেন্ট হচ্ছে তুমি যে ফোল্ডারে কোনো ইনফরমেশন রেখেছো সেই ফোল্ডারে অ্যাটাচমেন্ট দিয়ে আগে যেটা করতে হবে, তোমার মেইল ওপেন করতে হবে, তোমার যে আইডি আছে পাসওয়ার্ড দিয়ে তোমার মেইলে প্রবেশ করতে হবে। এরপরে অ্যাটাচমেন্টের একটা অপশন আছে, ওখানে গিয়ে যে ফোল্ডারে ইনফরমেশন রাখা আছে সেই ইনফরমেশন সেখান থেকে গিয়ে আমরা সেন্ড করতে হবে, যাকে পাঠাচ্ছ ওখানে সেন্ড করলেই চলে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মেইল। আমি তোমাদের এর আগেও বলেছি, যেহেতু আমাদের কয়েকটা শূন্যস্থানে মেইল আসছে, এই জন্য মানে সঙ্গত কারণে একটু মেইল সম্পর্কে বলছি। যে মেইলের ক্লাসটা যখন আমরা করে নিব, আমাদের মেইল রাইটিং আছে, তখন আমরা আরো ভালো বুঝতে পারবো। তো যাই হোক, এখানে কি করেছে, সে অ্যাটাচমেন্ট আকারে সেই ফাইলটি পাঠিয়েছে, সাজেশনটি। এরপরে কি আছে, বাট প্লিজ ডু রিমেম্বার দ্যাট, কিন্তু দয়া করে মনে রেখো যে দ্যাট আ সাজেশন ইজ নট এনাফ ইন এনি সিচুয়েশন টু হেল্প ইউ অ্যাকোয়ার আ গুড রেজাল্ট। হ্যাঁ, এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে চাই না। সাজেশনটা হচ্ছে একটা শর্টকাট, একটা পরীক্ষার জন্য, বিশেষ করে আমি বলবো বিশেষ করে বোর্ড পরীক্ষার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষার জন্য কিন্তু কোনো শর্টকাট সাজেশন পড়া একদমই উচিত না, একদম বেসিকটা ভালোভাবে শেখা উচিত। কারণ বোর্ড থেকে যেহেতু এক্সামটা হবে এবং যেটা করতে হবে, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ ঠিক ওইটা হুবহু না আসলেও সিমিলার প্যাটার্নের একটা কোশ্চেন তোমার আসবে পরীক্ষায়। এর জন্য এখানে এই কথাটা খুব সুন্দর একটা কথা বলেছে যে সাজেশনটা কিন্তু আসলে তোমার ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে যথেষ্ট নয়, এটা তোমাকে মনে রাখতে বলেছে। এরপরে যেটা আছে, you must study in dash, you must study in detail। হ্যাঁ, তোমাকে বিস্তারিত পড়াশোনা করতে হবে। and have a grasp over the whole book। have a grasp over মানে একটা তোমার সম্পূর্ণ বই সম্পর্কে একটা ধারণা লাভ করতে হবে। this will make you confident in facing any kind of questions in the exam। যখন হয় কি, একটা বিস্তারিত পড়াশোনা তোমার করা থাকে, একটা ভালো একটা প্রিপারেশন নেওয়া থাকে সমস্ত বই সম্পর্কে, বা বেসিকটা তুমি সেভাবে গড়ে ফেলো, সেক্ষেত্রে হয় কি তোমার কিন্তু ভিতরে একটা আত্মবিশ্বাস গড়ে তোলে। আর আমরা অনেকেই আছে কি করি, একটা সাজেশন শর্টকাট, সবসময় একটা শর্টকাট খুঁজি, পড়াশোনা কম করতে চাই। এটা দিয়ে হয়তো অনেক সময় ভালো রেজাল্ট সম্ভব, বাট বেসিকটা কিন্তু গড়া কখনোই সম্ভব না। এর ফলপ্রসূতে আমরা যখন উপরের ক্লাসে উঠবো সেই সময় কিন্তু খুব সমস্যায় পড়ে যাব। এর জন্য আমি তোমাদের ক্লাসে সবসময় বলি যে ইংরেজির বেসিক শেখো, গ্রামার শেখো, বেশি বেশি করে তুমি শব্দার্থ শেখো, তারপরে তোমার পুরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া নাও। যেমন দেখো, একটা করোনা পরিস্থিতি হচ্ছে, আমি কিন্তু কোনো আইটেমস তোমাদের বাদ দিচ্ছি না, আমি ধারাবাহিকভাবে একের পর এক আইটেম কিন্তু করাচ্ছি এবং একটা আইটেম নিয়ে বেশ কয়েকটা ক্লাস করাচ্ছি, যাতে ওই আইটেমটা সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা জন্মে। আমি ইচ্ছা করলে একটা আইটেমের উপরে 2টা ক্লাস নিয়েই আইটেমটা শেষ করে
মানে অন্য আইটেমে চলে যেতে পারি। কিন্তু আমি চাই যে না, আমার শিক্ষার্থীরা একটু বেসিকটা গড়ুক বা একটা আইটেম সম্পর্কে তাদের একটা কনসেপ্ট একদম ক্লিয়ার হোক। আমি যেটা করি তোমরা জানো যারা আমার ক্লাস রেগুলার দেখো, যে আমার যখন একটা আইটেম শেষ হয়ে যায় মোটামুটি একটা আমরা প্রিপারেশন নিয়ে ফেলি, আমি কিন্তু একটা এক্সামও দিয়ে দিই সাথে সাথে, যার ফলে আমি বুঝতে পারি যে আমার শিক্ষার্থীরা কতটুকু পড়াশোনা করছে বা কতটুকু সিরিয়াস হচ্ছে। তো এই জন্য আমি বলবো যে তোমরা অবশ্যই পরিস্থিতির উপর ডিপেন্ড করে বসে থাকো না, তোমরা একদম সবসময়ের জন্য প্রিপারেশন নেবে হোল সিলেবাসের প্রিপারেশন নিলে হবে কি, এখন কিন্তু তোমরা জানো যে নিত্য নতুন আপডেট আসছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো যে আপডেটই আসুক না কেন, যে পরিস্থিতি আসুক না কেন, তুমি যদি সমুদ্র পাড়ি দেওয়ার একটা প্রিপারেশন নাও, সেখানে যদি তোমাকে একটা নদী বা পুকুর পাড়ি দিতে বলে, সেটা কিন্তু তোমার জন্য অনেক ইজি। আমি এটাই তোমাদের বারবার বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু কষ্ট করে পুরো প্রিপারেশনটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করো। তো এখানে দেখো আমরা যেখানে ছিলাম যে স্টে সেফ অ্যান্ড সাউন্ড, যে সুস্থ এবং নিরাপদে থাকো, তো এইটা হচ্ছে বিষয়। এরপরে আমরা যেটা চলে যাব, আমরা নেক্সট আর একটা শূন্যস্থানে চলে যাব। এবং আমি এও বলি যে এইটা একটা কিন্তু সবকিছুর পজিটিভ নেগেটিভ আছে, এটা কিন্তু একটা দারুণ সুযোগ, তোমার হাতের ভিতরে সবকিছু। তুমি ইন্টারনেটে সার্চ দাও, গুগলে সার্চ দিয়ে তুমি যে কোনো তোমার পড়াশোনার ইনফরমেশন কিন্তু সার্চ দিলে পেজের পর পেজ আসবে। ইউটিউবে তুমি যে কোনো ক্লাস, যে কোনো টপিকস নিয়ে ওখানেও কিন্তু অসংখ্য শিক্ষকদের ক্লাস আছে। তো এখন কিন্তু অনেক ইজি হয়ে গেছে, শুধুমাত্র তোমার ইচ্ছা শক্তিটা দরকার যে না আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে। এবং বেসিকটা কিন্তু একদিনে শেখা যায় না। সাধারণত যেটা হয় ক্লাসে হচ্ছে আমাদের একদম মানে একটা বাইন্ডিং থাকে যে এর ভিতরে আমার সিলেবাসটা শেষ করতে হবে, শিক্ষার্থীদেরকে আমার গড়ে তুলতে হবে পরীক্ষার জন্য। এখন এই জন্য অনেক সময় হয় কি, আমার যে তোমাদের যে গাইডলাইনগুলো হয়তো সেইভাবে তোমাদের অ্যাপ্লাই করা সম্ভব হয় না। কিন্তু এখন কিন্তু তোমার এরকম স্কুল নাই বা তোমার কোচিং ব্যাচ যে তোমরা একদম একদম একটা টাইট শিডিউলের মধ্যে থাকো, ওইটা কিন্তু নাই। তো এখন একটা ব্যাপক সময় নিজেকে গড়ার এবং বেসিকটা শেখার। তো আমার শিক্ষার্থীরা তোমরা যদি একটু চেষ্টা করো, আমার মনে হয় তোমরা অনেক ভালো করতে পারবে ইংরেজিটা। তো আমি আর কথা বাড়াবো না, আমি এবার যেটা চলে যাব, আমি সরাসরি আমরা 8 নম্বর কোশ্চেনে চলে যাব। আমি ক্যামেরার সামনে বইটি নিয়ে আসছি তোমাদের একটু বোঝার সুবিধার জন্য। দেখো আমরা 8 নম্বর কোশ্চেনে যাব। কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড। এখানে আরও একটি বক্স দেওয়া আছে, কি কি আছে? ফিজিক্যালি মানে তো শারীরিকভাবে, হেলদি স্বাস্থ্যবান, অ্যাভয়েড এড়ানো, মেন্টাল মানে হচ্ছে মানসিক, আউটডোর হচ্ছে বাইরে, ইম্পর্ট্যান্স গুরুত্ব, ফিজিক্যাল শারীরিক, আচ্ছা এরপর হচ্ছে কম্পিউটার, এটা তো সবাই জানো কম্পিউটার, সার্টেনলি নিশ্চিত রূপে, আর হচ্ছে অর মানে অথবা। এবার আমরা দেখি আমাদের প্যাসেজটা কি নিয়ে আছে। Yesterday I came to know from mother that you are addicted to playing dash games, যেটা মোস্ট এখন খুবই চলছে বর্তমান জেনারেশনে। যে আমি গতকাল মায়ের কাছ থেকে শুনতে পেলাম যে তুমি হচ্ছে কম্পিউটার গেম খেলা নিয়ে খুব বেশি আসক্ত। আই হ্যাভ এ বেটার অপশান ফর ইউ, তোমার জন্য আমার একটা অপশন আছে, বিকল্প আছে কি, ইউ ক্যান সার্টেনলি ইমপ্রুভ ইউর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন। হ্যাঁ, মানসিক এবং শারীরিক এই দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যেরকম তোমার মনটা যদি ভালো না থাকে তাহলে তোমার কিছুই ভালো লাগবে না, আবার যদি তোমার শরীর খারাপ থাকে সেক্ষেত্রে দেখা যায় মনটাও ভালো থাকে না। এই জন্য এই দুইটা বিষয় একদম ওতপ্রোতভাবে জড়িত, ইন্টার রিলেটেড। তো এই জন্য এখানে হবে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন বাই ড্যাশ অন গেমস, বাই কি হতে পারে, বাই ইম্পর্টেন্স on games and sports like cricket, football, etc. এখানে কি বলছে যে তুমি কিন্তু এই কম্পিউটারে গেম না খেলে তুমি কি করতে পারো, তুমি তোমার মানসিক এবং শারীরিক অবস্থার উন্নতি করতে পারো যদি তুমি গুরুত্ব দাও খেলার। কোন কোন খেলা? যে ফুটবল, ক্রিকেট, এই ধরনের খেলা। টু হ্যাভ এ ড্যাশ বডি অ্যান্ড সাউন্ড মাইন্ড, টু হ্যাভ আ হেলদি বডি, এখানে হবে হেলদি বডি অ্যান্ড সাউন্ড মাইন্ড, উই নিড টু মেনটেন দ্য ব্যালেন্স অফ আওয়ার
ড্যাশ আর মেন্টাল অ্যাক্টিভিটিস অফ আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাক্টিভিটিস। দেখো বারবার কিন্তু ফিজিক্যাল মেন্টাল বোধ দুইটা একসঙ্গে এসছে। যে তুমি এর ফলে কি করতে পারবা, যে তোমার শরীর বডি যেরকম সুস্থ থাকবে, মনও ভালো থাকবে, এবং তুমি একটা ব্যালেন্স করতে পারবে, একটা ভারসাম্য রাখতে পারবে যে তোমার আমাদের যে মানসিক এবং শারীরিক কর্মকাণ্ডের। এরপরে কি আছে, আউটডোর গেমস ক্যান হেল্প আস ইন দিস রিগার্ড। বাইরের খেলাধুলা আমাদেরকে এই বিষয়ে সাহায্য করতে পারে। এরপরে দেখো কম্পিউটার গেমস উইল সার্টেইনলি আমরা কোথায় ছিলাম, সরি, কম্পিউটার গেমস জি নাম্বারে উইল সার্টেইনলি অ্যাড টু দ্য মেন্টাল প্রেশার, যে তোমাকে মানসিক প্রেশার সৃষ্টি করে, তোমার ভিতরে তৈরি করে, অ্যান্ড ইভেনচুয়ালি মেক ইউ ড্যাশ উইক, ফিজিক্যালি উইক, এবং তোমাকে শারীরিকভাবে কিন্তু দুর্বল করে দেয়। সো ফ্রম টুডে ট্রাই টু প্লে ক্রিকেট, ফুটবল অর ক্রিকেট। তাই এখন থেকে, আজকে থেকে তুমি কি করো, যে ফুটবল অথবা ক্রিকেট খেলো ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড, অ্যান্ড ড্যাশ প্লেইং কম্পিউটার গেমস, অ্যান্ড অ্যাভয়েড প্লেইং কম্পিউটার গেমস, এবং কম্পিউটার গেমটা অ্যাভয়েড করো। টেক কেয়ার রূপালী। হ্যাঁ, রূপালী হচ্ছে বলছে যে রূপালী লিখেছে এই চিঠিটা রত্নার কাছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা কিন্তু তোমরা এখন বলতে পারো যে এখন করোনাকালীন সময় স্কুলই তো বন্ধ, তো স্কুলের খেলার মাঠ বা সাধারণত শহরাঞ্চলে যেটা দেখা যায় যে ওরকম খেলার মাঠ বা ওরকম বড় স্পেস পাওয়া যায় না। আর এখন করোনাকালীন সময় তো বাইরে ওরকম বের হওয়াও যাচ্ছে না। তো এখন কিন্তু অনেক শিক্ষার্থীরা তোমরা অনেকেই কি করছো, মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছো, এবং এই অনলাইন ক্লাসের নাম করে দেখা যাচ্ছে যে তুমি মোবাইলটা তোমার কাছে রাখছো। তুমি ক্লাস তো হচ্ছে অল্প সময়, বাট হচ্ছে অন্য কাজ বেশি করা হচ্ছে। সব কিছুরই কিন্তু পজিটিভ নেগেটিভ আছে। তোমরা একটু যেটা বললাম যে ইন্টারনেটে সার্চ দিয়ে ভালো ভালো কিছু দেখো, অনেক কিছু শেখা যায়। যে কোনো কিছু যদি তুমি শিখতে চাও সেটাও কিন্তু অনলাইনে সার্চ দিলে সাথে সাথে সুন্দর সুন্দর ভিডিও আকারে একদম স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে কোনটি বেছে নিবে। এবং আমি অভিভাবকদেরও বলবো যে একটু সতর্ক থাকতে, যে তোমরা এই অনলাইনে ক্লাসের নাম করে বেশি সময় যেন মোবাইলটা না খেলো। শুধুমাত্র ক্লাস যখন হবে সেই টাইমে তুমি মোবাইলটা হাতে নেবে, অথবা তোমার এই ক্লাসগুলো আমরা যে সিস্টেমে ক্লাস নিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু তুমি যে কোনো সময় তুমি দেখে নিতে পারবে। এটা কিন্তু যে টাইমে ক্লাস হবে ওই সময় না দেখলে যে তোমার ক্লাসটা মিস হয়ে যাচ্ছে, এটা কিন্তু না। এটা যতবার খুশি যখন খুশি তুমি দেখে নিতে পারবে। তো দেখো, এটা হচ্ছে খুব সময় উপযোগী একটি কথা। তোমরা একটু চেষ্টা করবে যে মোবাইলের গেমস এইগুলো থেকে একটু দূরে থাকতে। দেখো, এটা কিন্তু অনেক হার্মফুল। এখানে যেটা বলেছে যে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে, মানে ফিজিক্যালি খেলাধুলা করতে। এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 8। এবার আমি নেক্সট আরও একটি তোমাদের দেখাবো, আরও একটি শূন্যস্থানে আমরা যাব, যেটাও একটা মানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে, প্রকৃতির বিষয় নিয়ে এখানে আছে, যে ডিফরেস্টেশন। এটা হচ্ছে তোমাদের নেক্সট পেজে যেতে হবে। নেক্সট পেজে দেখো 9 নম্বর যে আমাদের এক্সারসাইজটা দেওয়া আছে সেটি। এখানে দেখো 9 নম্বরে আমাদের আরও একটি শূন্যস্থান এরকম আছে। এখানে কি দেওয়া আছে, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড। যে বক্সের যে ইয়াগুলো দেওয়া আছে, যে শূন্যস্থান শব্দগুলো দেওয়া আছে, সেই শব্দ দিয়ে আমাকে এই টেক্সটটি পূরণ করতে হবে। তো এখানে হ্যালো নীরা, দিস ইজ জাস্ট আ শর্ট নোট ফ্রম মি অ্যাবাউট দ্য ইফেক্ট অফ ডিফরেস্টেশন। যেটা হচ্ছে এখানে ডিফরেস্টেশন মানে হচ্ছে বনভূমি যে ধ্বংস করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, সেটার একটা মানে অবশ্যই সব কিছুর একটা প্রভাব থাকে। সেই প্রভাবটার উপরে একটা শর্ট নোট। ডিফরেস্টেশন ইজ ক্লিয়ারিং আর্থ ড্যাশ অন আ ম্যাসিভ স্কেল। ডিফরেস্টেশন কি সেটা এখানে বলা আছে। ডিফরেস্টেশন ক্যান হ্যাভ আ নেগেটিভ ড্যাশ অন দ্য এনভায়রনমেন্ট।
এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ। ডিফরেস্টেশনের ফলে আমাদের যে এনভায়রনমেন্টের উপরে একটা নেগেটিভ একটা ইফেক্ট পড়ছে, ইম্প্যাক্ট পড়ছে, সেটা এখানে বলা হচ্ছে। এরপরে দেখো, দ্য মোস্ট ড্রামেটিক ইম্প্যাক্ট ইজ অফ হ্যাবিটেট। এখানে সব থেকে মানে বেশি যে প্রভাবটা পড়ছে সেটা হচ্ছে ফর দ্য মিলিয়নস অফ স্পেসিস, মানে আমাদের যে আবাসস্থল আছে এখানে মিলিয়ন মিলিয়ন যে প্রজাতির উপরে এই ইফেক্টটা পড়ছে। 80 of Earth's land animals and plants in forests, and many cannot survive the deforestation that destroys homes. এখানে দেখো বলা আছে যে ডিফরেস্টেশনের কারণে দেখো কত মানে ভূমি ধ্বংস হচ্ছে, কত মানুষের গৃহর জন্য এখানে সারভাইভ করা আসলে সম্ভব হচ্ছে না। এখানে হচ্ছে যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো পড়ছে সেটাই বলা আছে। সো ডিফরেস্টেশন লস অফ বায়োডাইভার্সিটি, যে আমরা জানি যে প্রকৃতির কিন্তু একটা ব্যালেন্স থাকে, হ্যাঁ, একটা ভারসাম্য থাকে, সেই ভারসাম্যটা কিন্তু নষ্ট হচ্ছে। মোরওভার ডিফরেস্টেশন ড্রাইভস ক্লাইমেট এখানে কি হচ্ছে, ডিফরেস্টেশনের পরে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে। ইট উইল স্লোলি বাট শিওরলি লিড আস টু ডিজাস্টার্স। এটা আমাদের কি করছে, ধীরে কিন্তু নিশ্চিত রূপে আমাদের যে ডিজাস্টার মানে বিপর্যয় ডেকে আনছে। উই মাস্ট ডিফরেস্টেশন টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড। উই মাস্ট স্টপ ডিফরেস্টেশন টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে বাস করতে গেলে আমাদের অবশ্যই ডিফরেস্টেশনটাকে বন্ধ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আনসার লিখে দিব এবং আনসারের সঙ্গে সঙ্গে আর একবার আমি এই আনসার সহ এই টেক্সটে তোমাদের বুঝিয়ে দিব। তোমরা একটু বোর্ডে লিখে, যেটা তোমরা খাতায় লিখে নিবে, আমি বোর্ডে লিখে দিচ্ছি যে কিভাবে আমরা এই আনসারটা লিখব। দেখো আমরা 9 নম্বর প্যাটার্নে যাচ্ছি। আমরা আর একটা ডিফরেস্টেশন সম্পর্কে, যেটা খুব বেশি এখন হচ্ছে যে খুব বেশি বনভূমি ধ্বংস করা হচ্ছে, যার ফলে অনেক রকমের সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। তো এখানে দেখো 9 নম্বরের ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে ফরেস্ট, FOREST, ফরেস্ট। 2 নম্বরে হবে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। 3 নম্বরে হবে লস, LOSS। 2 নম্বরে হবে পার্সেন্ট, PERCENT, পার্সেন্ট। 3 নম্বরে হবে হচ্ছে লিভ, LIVE। F নম্বরের আনসার হবে দেয়ার, THEIR। এরপরে G নম্বরের আনসার হবে causes, CAUSES। H নম্বরের আনসার হবে চেঞ্জ। আমি ফুল আনসার সহ বুঝিয়ে দিব, তোমরা জাস্ট একটু এভাবে আনসারটা লিখে নাও। এরপরে হবে যেটা বাট। এরপরে সর্বশেষ লাস্ট হচ্ছে স্টপ। আমি যদি লিখি আর বোঝাতে যাই তো দুইটা কাজ যখন আমি একসঙ্গে করব, অনেক এটা দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ক্লাসে এই যে লেখার জন্য তোমরা দেখা যায় আমি যদি বোঝাতে যাই একসঙ্গে তাহলে মনোযোগটা থাকে না, কারণ তোমাদের মনোযোগটা থাকে লেখার ভিতরে, তোমরা সবাই লিখছো। এই কারণে আমি যেটা করি যে যখন লেখানোর পরেই বোঝানোর চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে দুইটা কাজ একসঙ্গে হলে মনোযোগটা আসলে দুইটার ভিতরে না দিয়ে একটা করলে মনোযোগটা একটার উপরে ফোকাসটা থাকে। তো যাই হোক শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আনসার। আমরা এভাবে আনসার লিখবো পরীক্ষার খাতায়। এবার আমরা চলে যাব আমাদের যে শূন্যস্থান আকারে, আমি ফুল শূন্যস্থানটা কিন্তু আনসার সহ করে দিইনি, 2-1টা আনসার বলেছি। তো এবার চলে যাব আমরা ফুল শূন্যস্থানটা কিভাবে আমরা করব সেটা চলে যাব। এখানে আমরা একটু দেখি কি ছিল আবার শুরু থেকে। হ্যালো নীরা, দিস ইজ জাস্ট আ শর্ট নোট ফ্রম মি about the effect of deforestation. जो है नीरा,
এটা হচ্ছে ডিফরেস্টেশনের একটা প্রভাব সম্পর্কে আমার কাছ থেকে তোমার একটা শর্ট নোট। ডিফরেস্টেশন ইজ ক্লিয়ারিং আর্থস ফরেস্ট অন আ ম্যাসিভ স্কেল। ডিফরেস্টেশনটা আসলে কি, যেটা বনভূমি ধ্বংস, এটা সংজ্ঞাটা শুরুতেই দেওয়া আছে যে এটা হচ্ছে তোমার পৃথিবীর যে বন জঙ্গল সেইগুলোকে ম্যাসিভ স্কেল, ম্যাসিভ মানে ব্যাপক হারে কেটে ফেলা হচ্ছে। ডিফরেস্টেশন ক্যান হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, যে এই ডিফরেস্টেশনটা আমাদের পরিবেশের উপরে একটা প্রভাব ফেলছে। দ্য মোস্ট ড্রামাটিক ইম্প্যাক্ট ইজ আ লস অফ হ্যাবিট। সব থেকে যে বেশি যে ইম্প্যাক্টটা পড়ছে, প্রভাবটা পড়ছে হচ্ছে তোমার অনেক আবাসস্থল ফর মিলিয়নস অফ স্পিসিস। হ্যাবিটেট মানে হচ্ছে আবাসস্থল, ফর মিলিয়নস অফ স্পিসিস মানে হচ্ছে মানে মিলিয়ন যে প্রজাতি আছে সেই প্রজাতির আবাসস্থলের একটা ক্ষতি হচ্ছে। 80% of Earth's land, 80% of Earth's land, animals and plants live in forest. যে 80% পৃথিবীর 80% যে জমি আছে সেই জমিতে পশু পাখি এবং যে গাছপালা এই বনভূমিতে জঙ্গলে বাস করে। and may cannot survive the deforestation that destroys their homes. এবং তারা কিন্তু এই সার্ভাইভ মানে হচ্ছে টিকে থাকা বা বেঁচে থাকা, ডিফরেস্টেশনের কারণে তারা টিকে থাকতে বা বেঁচে থাকতে পারে না, যা তাদের আবাসস্থলকে ধ্বংস করে। সো ডিফরেস্টেশন ড্যাশ লস অফ বায়োডাইভার্সিটি। সো ডিফরেস্টেশন কজেস লস অফ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি, ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্যতা, আর বায়োডাইভার্সিটি বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে প্রকৃতির কিন্তু একটা নিয়ম আছে, একটা নিয়ম অনুযায়ী প্রকৃতির ভারসাম্যটা বজায় রাখে। তো সেই যে ভারসাম্যটা সেটা কিন্তু নষ্ট হচ্ছে। মোরওভার ডিফরেস্টেশন ড্রাইভস ক্লাইমেট চেঞ্জ। এর ফলে কি হচ্ছে, এছাড়াও ডিফরেস্টেশনের কারণে তোমার জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে। ইট উইল স্লোলি বাট শিওরলি, শূন্যস্থানে হবে বাট, দেখো আই নম্বরে, যে এটা হচ্ছে ধীরে ধীরে কিন্তু নিশ্চিত রূপে আমাদেরকে বিপর্যয়ের ভিতরে ঠেলে দিচ্ছে। উই মাস্ট ড্যাশ ডিফরেস্টেশন, উই মাস্ট স্টপ ডিফরেস্টেশন টু সার্ভাইভ ইন দিস। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের অবশ্যই এই ডিফরেস্টেশনটাকে বন্ধ করতে হবে। টেক কেয়ার শ্রাবণ, এখানে শেষে কি বলেছে, শ্রাবণের কাছে মানে যেটা লিখছে শ্রাবণী লিখছে, যে টেক কেয়ার লাস্টে নিজের নাম শ্রাবণী। তো এই হচ্ছে দেখো আমাদের শূন্যস্থান। আমার মনে হয় আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি। আমি নেক্সট ক্লাস আমরা নতুন একটা আইটেমে যাব। তার আগে অবশ্যই একটা পরীক্ষার আমি ডেট দিয়ে দেবো, গ্রুপে পোস্ট দিয়ে দিব, যাতে তোমরা একটু প্রিপারেশন নেওয়ার জন্য কিছুটা সময় পাও। তো দেখো শিক্ষার্থীরা, তারপরে যদি তোমাদের এই আইটেমটা কারো কাছে সমস্যা মনে হয় বা আরও যদি ক্লাস, আমরা তো সব যখন শেষ হয়ে যাবে ফুল সিলেবাস তখন শুধু রিভাইজ দিব এবং বেশি বেশি এক্সাম নেব। তো এখন আমি আপাতত এভাবে শেষ করছি। তো দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদের ছোট্ট একটি হোমওয়ার্ক দিয়ে দিব। আমরা SW যেটা দিব, SW হচ্ছে আজকে যেগুলো প্র্যাকটিস করা হয়েছে ক্লাসে, তার মানে হচ্ছে এখানে যেটা শুরু হয়েছে আজকে কত থেকে শুরু করলাম, 7 থেকে, তাই না? 7, 8 এবং 9 কিসের এইটা, কোন আইটেমে? এটা তোমাদের বইতে যেটা আছে দেখবে যে মানে প্রিপারেশন আইটেমস, প্রিপারেশন ফর এক্সাম, এরকম দিয়ে অনেকগুলো আইটেম কিন্তু পরপর ধারাবাহিকভাবে আছে। শুরুতে আর্টিকেল নিয়ে আছে, এরপরে হচ্ছে প্রিপোজিশন, থার্ড আইটেম কিন্তু এইটা। তাহলে এটা যদি কেউ খুঁজে না পাও আমার সাথে কম্পেয়ার করবে। এটা হচ্ছে কোশ্চেন নং 3, হ্যাঁ, কোশ্চেন নং 3, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। আমি আমার বইয়ের পেজ নাম্বারটা দিয়ে দিচ্ছি, বাট এটা পুরানো এডিশনের বই, পেজ নাম্বার তোমাদের সঙ্গে নাও মিল থাকতে পারে। এটা যেটা আছে 335, 35 পেজে আছে, আর একটা আছে 336 পেজ।
তো এই হচ্ছে শিক্ষার্থীরা, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, পড়াশোনা করে তারপরে আমাকে হোমওয়ার্ক জমা দিবে। অবশ্যই নিজের নাম, রোল নাম্বার সুন্দরভাবে লিখে তারপরে হোমওয়ার্ক পোস্ট করে দিবে তোমরা। তো এই হচ্ছে আমাদের আজকের এইচডব্লিউ ছিল। আজকের ক্লাস নিয়ে তোমরা সবাই একটু রিভাইজ করো ফুল ক্লাসটা। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, পরেও যদি কমেন্ট করে জানাও তো আমি চেষ্টা করবো তোমার আনসার দেওয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।